রুটিন আপনারা পান নাই? না স্যার, তার উপর কালকে যে শিক্ষামন্ত্রী বলল সকল পরীক্ষা স্থগিত। এটা শিক্ষামন্ত্রী, সরকার এবং আপনাদের ইউনিভার্সিটি এর উপর নির্ভর করবে আর কি। এখন আমি তো এক্সাম ফ্যাকাল্টি, দেখেন একটু ডিপার্টমেন্টে খবরাখবর নিয়ে দেখেন করে কি সিদ্ধান্ত। যাই হোক, গত ক্লাসে আমরা কি কি যেন আলোচনা করেছিলাম? স্যার পোস্টমাস্টার, স্যার পোস্টমাস্টার আলোচনা করেছি, আর রবীন্দ্র কাজী নজরুলের যৌবনের গান প্রবন্ধটা আলোচনা করেছিলাম। না স্যার। ও স্যার, ওটা স্যার আজকে করবেন বলছেন। আপনারা কয়টা পর্যন্ত ফ্রি আছেন? 4টা পর্যন্ত। আচ্ছা, আমার তো আবার ক্লাস আছে। আচ্ছা, যাই হোক, আমরা কতটুকু করতে পারি দেখি। যৌবনের গান প্রবন্ধটা কি আপনারা পেয়েছেন? স্যার আমরা তো কিছু পাইনি, আমাদের তো স্যার পাই নাই স্যার। স্যার পিডিএফটা পাচ্ছি না, স্যার পিডিএফটা পাচ্ছি না অনলাইনে। আচ্ছা, আমি যৌবনের গানটা আপনাদেরকে দিচ্ছি এখনই, দাঁড়ান। বি কি জয়েন করেছেন? বি সেকশনের যারা, তারা কি জয়েন করেছেন? জি স্যার, আমরা বি সেকশনের স্যার। আমরা বি সেকশন। এ জয়েন করেছেন? এও তো জয়েন করেছেন না? জি স্যার। আচ্ছা, এক মিনিট, আপনারা একটু লাইনে থাকেন। জি স্যার। আচ্ছা, শুনেন, আমরা যেহেতু একটু পিছিয়ে আছি, সেই হিসাবে পরীক্ষা মুখী প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। তো গত ক্লাসে আমি পোস্টমাস্টার গল্প নিয়ে আলোচনা করেছিলাম। পোস্টমাস্টার রবীন্দ্রনাথের একটা ছোট গল্প। তো ছোট গল্পের সংজ্ঞা, ছোট গল্পের বৈশিষ্ট্য ইত্যাদি উল্লেখ করার পর আমরা নির্দিষ্ট করে আমাদের পোস্টমাস্টার গল্পটা সম্পর্কে আলোচনা করেছি। তো আশা করছি আপনারা বুঝেছেন। সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে আপনারা উল্লেখ করতে পারবেন। এরপরে যৌবনের গান, এটা কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ। এই প্রবন্ধটা আর একটা প্রেক্ষাপট আছে, আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। প্রেক্ষাপটটা হচ্ছে 1932 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটাই পরবর্তীতে যৌবনের গান প্রবন্ধ হিসেবে সংকলিত হয়েছে। কথাটা কি বুঝেছেন আপনারা? অর্থাৎ প্রেক্ষাপট, পটভূমি, ব্যাকগ্রাউন্ড, এই অর্থ আপনারা জানেন। এই শব্দের অর্থ হচ্ছে কোন একটা ঘটনা, কোন একটা বিষয় সংঘটিত হওয়ার পেছনে যে ঘটনাটা, যে বিষয়টা, যে তাৎপর্যপূর্ণ বিষয়টা কাজ করে, সেটাই হচ্ছে প্রেক্ষাপট। তো যাই হোক, তো কাজী নজরুলকে 1932-এ, মানে তার 33 বছর বয়সে সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজের পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটাই হচ্ছে পরবর্তীতে যৌবনের গান প্রবন্ধ হিসেবেই বলে রাখি। এই যে প্রেক্ষাপটটা বললাম, যৌবনের গান প্রবন্ধ থেকে যে কোনো ধরনের প্রশ্ন হলে আপনি এই প্রেক্ষাপটটা শুরুতেই বলে নেবেন। যৌবনের গান প্রবন্ধের মূল বক্তব্য বলতে বললেও প্রেক্ষাপটটা বলে নেবেন।
মূল ভাব বলতে বললেও প্রেক্ষাপটটা বলে নেবেন। যৌবনের গান প্রবন্ধ সম্পর্কে নিজের মতামত দিতে বললেও প্রেক্ষাপটটা বলে নেবেন। তাহলে প্রেক্ষাপটটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা খুব সংক্ষেপে দেখব আসলে প্রবন্ধ জিনিসটা কি। প্রবন্ধ হচ্ছে সাহিত্যের অন্যতম একটা শাখা এবং বিশেষ একটা শাখা, ডিফারেন্ট একটা শাখা। কেন ডিফারেন্ট? সাহিত্যের অন্যান্য শাখায় লেখকের কল্পনা প্রবণ হওয়ার সুযোগ থাকে, কল্পনাশ্রিত হওয়ার সুযোগ থাকে, কিন্তু প্রবন্ধে লেখকের কল্পনাশ্রিত হওয়ার সুযোগ থাকে না। আমরা প্রবন্ধের সংজ্ঞাটা একটু দেখব। প্রথমত দেখব যে প্রবন্ধ শব্দটার উৎপত্তিগত দিক থেকে প্রবন্ধটার অর্থ কি। আমরা জানি যে কোন শব্দের শুরুতে কোন শব্দ বা শব্দাংশ বসে যখন মূল শব্দটার অর্থকে বিশেষভাবে প্রভাবিত করে সেগুলোকে বলে উপসর্গ। তো বন্ধ শব্দের পূর্বে প্র উপসর্গ বসে প্রবন্ধ শব্দটা হয়েছে। তো এই প্রবন্ধের উৎপত্তিগত অর্থ হলো প্রকৃষ্ট রূপে বন্ধন, মানে উত্তম রূপে বন্ধন, ভালোভাবে বন্ধন। তো কিসের বন্ধন? ভাবের বন্ধন, ভাষার বন্ধন, যুক্তির বন্ধন, তথ্যের বন্ধন, ইত্যাদি বিষয়ের চমৎকার রূপে বাইন্ডিং করা, বন্ধন করা, সেটাই হচ্ছে প্রবন্ধ। আর আমরা যদি পারিভাষিক দৃষ্টিকোণ থেকে বলি যে লেখক একটা বিষয় নির্বাচন করেন, ওই বিষয়টা সম্পর্কে পাঠককে, দর্শককে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো লিখিত আকারে যে তথ্য উপাত্ত উপস্থাপন করেন, প্রোভাইড করেন, দেন, সেটাই হচ্ছে প্রবন্ধ। আমি আরেকটু সহজ করে বলছি, পৃথিবীর যে কোনো বিষয় সম্পর্কে একজন লেখক যখন পাঠককে জানাতে চান, মানে আমি এই বিষয়টা সম্পর্কে পাঠককে একটা মানে একটা পূর্ণাঙ্গ কনসেপ্ট আমি পাঠককে প্রদান করব, এটা পূর্ণাঙ্গ ধারণা, এটা পূর্ণাঙ্গ ইনফরমেশন আমি পাঠককে কি করব, প্রদান করব। এই সিদ্ধান্ত থেকে যখন লেখক একটা বিষয় নির্বাচন করে সে বিষয়টা সম্পর্কে যথার্থ তথ্য উপাত্ত দিয়ে গদ্য ভাষায় সহজ সরলভাবে পাঠকের কাছে পেশ করেন, তখন আমরা সেটাকে প্রবন্ধ বলতে পারি। তাহলে প্রবন্ধ শব্দটার উৎপত্তিগত এবং পারিভাষিক দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা আমরা দেখলাম। এই পারিভাষিক এবং উৎপত্তিগত দিক থেকে প্রবন্ধের সংজ্ঞা নির্ধারণ করে আমরা কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারি। যেমন প্রবন্ধের একটা বিষয় থাকবে, ওই বিষয়টা পাঠককে, দর্শককে ওই বিষয়টা সম্পর্কে যথার্থ রূপে অবগত করার জন্য লেখক তথ্য উপাত্তগুলি উপস্থাপন করবেন। তিনি মানে বিষয়টার কে কেন্দ্রে রেখেই তার লেখাটা উপস্থাপন করতে হবে, মানে প্রসঙ্গচ্যুত হতে পারবেন না, অথবা একাধিক বিষয় একটা প্রবন্ধে থাকবে না, শুধু একটা বিষয় থাকবে। তারপরে প্রবন্ধে লেখকের কল্পনাশ্রিত হওয়ার, কল্পনা প্রবণ হওয়ার সুযোগ থাকে না। মানে অন্যান্য লেখায় কল আসছে, অন্যান্য লেখায় মানে ধরেন উপন্যাস, নাটক, ছোট গল্প, হ্যাঁ, তারপরে কবিতা, এগুলোতে লেখকের
কল্পনা প্রবণ হওয়ার যথেষ্ট সুযোগ থাকে, কিন্তু প্রবন্ধে সেই সুযোগটা একেবারেই থাকে না। তো এজন্য হ্যাঁ, তো তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে প্রবন্ধে শুধুমাত্র একটা বিষয় থাকে। দ্বিতীয় নম্বর, প্রবন্ধে লেখকের কল্পনাশ্রিত হওয়ার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ বাস্তবধর্মী কথাবার্তা ইনফরমেশন গুলি তাকে দিতে হয়। তারপরে প্রবন্ধে লেখকের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে। তারপরে প্রবন্ধ সাধারণত গদ্য ভাষাই হয়। তারপরে প্রবন্ধ নাতি দীর্ঘ করে, অর্থাৎ খুব বেশি বড়ও না, খুব ছোটও না। হ্যাঁ, মানে এটার ব্যাপারে কথা আছে যে প্রবন্ধের দৈর্ঘ্য কেমন হবে, এটা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা প্রবন্ধের সংজ্ঞা এবং প্রবন্ধের এই বৈশিষ্ট্যগুলো পেলাম। এরপরে যৌবনের গান প্রবন্ধের আমরা একটা প্রেক্ষাপট পেয়ে গেলাম। এখন আমরা যৌবনের গান প্রবন্ধটা একটু দেখব। দেখেন যে প্রবন্ধটা মাত্র 1.5 পৃষ্ঠার, এখানে 2 পৃষ্ঠা দেখানো হচ্ছে মাত্র 2 পৃষ্ঠার একটা ছোট্ট একটা প্রবন্ধ। এই প্রবন্ধটার মধ্যে মূলত হচ্ছে লেখক মুসলিম যুব সমাজের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি এই প্রবন্ধটার মধ্যে যুবকের, অর্থাৎ যুবক একটা তকমা, একটা ডেজিগনেশন, একটা পদবি। তো এই যুবক নামক পদবি বা মুকুটটা তাদের মাথায় মানায়। কাদের মাথায়? তিনি কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি এই প্রবন্ধটার মূল কথা যেটা, সেই কথাটা হচ্ছে তিনি বার্ধক্য এবং যৌবনকে বয়সের ফ্রেমে বাঁধতে চান, অর্থাৎ বয়স বিবেচনা করে তিনি বার্ধক্য এবং যৌবনকে নির্ধারণ করতে চান না। তিনি সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তিনি তাকেই যুবক বলতে চান। সেটা যদি 70 বছর 60 বছর মানুষের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো থাকে, অ্যাকর্ডিং টু কাজী নজরুল ইসলাম, অ্যাকর্ডিং টু যৌবনের গান প্রবন্ধ, তারা হচ্ছেন যুবক। আবার তিনি সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। ওই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, সে যদি 18 বছরেরও হয়, সে যদি 20 বছর 22 বছর 24 বছরেরও হয়, তবুও সে বৃদ্ধ। অর্থাৎ বার্ধক্য এবং যৌবন, হ্যাঁ, এই বিষয়গুলোকে তিনি বয়সের দৃষ্টিতে বিবেচনা করতে চান না। সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে, সুনির্দিষ্ট আচার আচরণের ভিত্তিতে, সুনির্দিষ্ট গুণাবলীর ভিত্তিতে তিনি বার্ধক্য এবং যৌবনকে পরিমাপ করতে চান, নির্ধারণ করতে চান। এই যে বার্ধক্যের গুণাবলীগুলি তিনি উল্লেখ করেছেন এবং যৌবনের গুণাবলীগুলি তিনি উল্লেখ করেছেন, এবং শেষের দিকে মুসলিম যুব সমাজের কি করণীয় হতে পারে সে করণীয় তিনি নির্দেশ করেছেন। আমরা একটু পরের পেজে চলে যাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন পেজটা? জি স্যার। জি, ঠিক আছে। যারা ওয়েটিং আছে আমি তাদেরকে অ্যাডমিট করে নিলাম। দেখেন এখানে এই যে আমি তিনি এখান থেকে দেখেন, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে আক্রিয়া পড়িয়া থাকে। তিনি বলছেন যে বার্ধক্য হচ্ছে মানে তারা, মানে বৃদ্ধ তারা যারা পুরাতনকে মিথ্যাকে আক্রিয়া পড়িয়া থাকে। তারপরে বলছে বৃদ্ধ তাহারাই
যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন, শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না। এই কথাটার মানে হচ্ছে যারা সময়ের সাথে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তারপরে যাহারা জীব হইয়াও জড়, এই কথা বুঝতে পারছেন, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। তারপরে বৃদ্ধ তাহারাই যারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। বলছে বৃদ্ধ তাহারাই যারা নব অরুণোদয় মানে নতুন সূর্যোদয় দেখে নিদ্রা ভেঙে যাবে, অর্থাৎ ঘুম ভেঙে যাবে, এই ভয়ে দ্বার মানে হচ্ছে দরজা রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। দরজা জানালা পর্দা দিয়ে সূর্য উঠছে, ঘুম ভেঙে যাবে, হ্যাঁ, এই ভয়ে যারা দরজা জানালা বন্ধ করে পড়ে থাকে তারাই হচ্ছে বৃদ্ধ। এরপরে বলছে আলোক প্রিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কলকোলাহলে যারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে। অভিসম্পাত শব্দের অর্থ হচ্ছে অভিশাপ দিতে থাকে। অর্থাৎ আলোক প্রিয়াসী প্রাণ চঞ্চল বাচ্চা যারা, শিশু যারা হচ্ছে ভবিষ্যতের প্রেরণার সম্ভাবনার প্রতীক, তাদের কোলাহল দেখে, তাদের হচ্ছে হৈ হুল্লোড় দেখে যারা তাদেরকে মানে বিরক্ত হয় এবং অভিশাপ দেয়, বৃদ্ধ হচ্ছে তারাই। এরপরে জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দে, হ্যাঁ, যাহারা আজ কঙ্কালসার, বৃদ্ধ তাহারাই। অতি জ্ঞানের অগ্নিমান্দে মানে যারা হচ্ছে মানে খুব জ্ঞান অর্জন করে, যারা ওই যে ক্ষুধামান্দ যেরকম হয় আর কি, সেরকম খুব জ্ঞানের কারণে যারা অনেকটা অন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হচ্ছে তারাই। তারপরে তিনি, আমার মনে হয় এই প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা লাইন, এই দুইটা লাইন হচ্ছে এই যে এর পরবর্তী দুইটা লাইন, যে বলছেন যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। এই কথাটা খুবই ব্যাখ্যাবহুল। দেখেন যে তিনি বহু যুবককে দেখেছেন যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে, ঊর্ধ্ব মানে হচ্ছে পোশাক, অর্থাৎ যৌবনের অ্যাফিয়ারেন্স, সেটা পোশাক আশাকের দিক থেকে, সেটা হচ্ছে চেহারার দিক দিয়ে, অ্যাফিয়ারেন্সের দিক দিয়ে যুবক, কিন্তু ঊর্ধ্বের নিচে অর্থাৎ পোশাকের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, অর্থাৎ তাদের বহিরাবরণটা, তাদের অ্যাফিয়ারেন্সটা হচ্ছে যুবকের মতো, কিন্তু ভিতরে তাদের আচার আচরণ কাজকর্ম বৃদ্ধের মতো। তারপরে তিনি বলছেন আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। অর্থাৎ এমন অনেক বৃদ্ধকেও তিনি দেখেছেন যারা হচ্ছে দেখতে বৃদ্ধের মতো হলেও তাদের হচ্ছে বার্ধক্যের মানে তাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে, অর্থাৎ আবরণটা জীর্ণ। কি ব্যাপার, সবাই এভাবে ওয়েটিং রুমে একের পর এক একসাথে সবাই জয়েন করবে না? যাদের লাউড স্পিকার অন করা আছে তারা একটু মিউট করে দেন। তো আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে, অর্থাৎ অনেক বৃদ্ধ মানুষকে তিনি দেখেছেন যাদের আবরণটা জীর্ণ শীর্ণ হলেও, যাদের অ্যাফিয়ারেন্সটা, কাপড় চোপড়, তারপরে চেহারা দেখতে শুনতে মানে তাদেরকে বৃদ্ধ মনে হলেও মেঘলুপ্ত সূর্যের মতো, অর্থাৎ জীর্ণাবরণের তলে মানে ভিতরে মেঘলুপ্ত সূর্যের মতো, অর্থাৎ মেঘের মাধ্যমে যে সূর্য ঢাকা পড়ে, যে সূর্য মানে আলো মেঘ ঢেকে দেয়, সেরকম মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন।
তো এরপরে তিনি যৌবনের বৈশিষ্ট্যগুলো বলেছেন। আগে বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো বলে নিয়েছেন, এরপরে যৌবনের বৈশিষ্ট্যগুলো বলেছেন। যৌবনের বৈশিষ্ট্যগুলো কি? তিনি বলছেন, তরুণ নামের জয় মুকুর শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। এটা মানে হচ্ছে তেজ হচ্ছে আষাঢ় মাসের মধ্যাহ্নের মানে দুপুরের, মার্তণ্ড প্রায় মানে হচ্ছে সূর্যের মতো অনেকটা। তারপরে বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠি তোলে। অর্থাৎ এগুলি হচ্ছে তারুণ্যের বৈশিষ্ট্য। তারপরে তিনি বলছেন, তারুণ্য দেখিয়াছি আরব বেদুইনদের মাঝে, তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে, কালা পাহাড়ের অসিতে, কামাল, করিম, মুসলিনী, সানাইয়াত, লেনিনের শক্তিতে। এই যে জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত যে মুস্তাফা কামাল আতাতুর্ক, তারপরে লেনিন, মুসলিনী, তারা যে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করেছেন, তাদের শক্তিতেই কাজী নজরুল কি বলছেন, তাদের শক্তিতেই তিনি যৌবন দেখেছেন। তারপরে বলছেন, যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে, যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কারক রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে আসে না, গৌরী শৃঙ্গ কাঞ্চন যজ্ঞার শীর্ষদেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে, মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায়, পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায়, যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশার বুকে আশা জাগায়। এখানে দেখেন তিনি মানুষের জন্য, মানবতার জন্য, সমাজের জন্য যারা নিজেদের জীবন বাজি রেখে সভ্যতা সৃষ্টি করার জন্য, মানুষের ধর্ম, দর্শন, বিজ্ঞান, অর্থাৎ মানুষের চলার পথটাকে সুন্দর করার জন্য, মসৃণ করার জন্য, সুগম করার জন্য, একটি অসাম্প্রদায়িক সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যারা নিজেদের জীবন বাজি রেখেছে, তিনি তাদের মধ্যেই যৌবন দেখেছেন। তো এখানে আমরা এই প্যারাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তিনি প্রথমত কিছু বার্ধক্যের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং পরে কিছু যৌবনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সুতরাং তিনি বলতে চাচ্ছেন যে বার্ধক্যকে এবং যৌবনকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। সুনির্দিষ্ট প্রথমত যে বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ করেছেন, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে নজরুলের মতে তারাই হচ্ছে বৃদ্ধ। আবার শেষের দিকে কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে যুবক। এবং যুবক নামের তকমা বা উপমা অথবা ডেজিগনেশন, পদবি বা মানাই, যাদের মধ্যে পরবর্তী বৈশিষ্ট্যগুলো কি আছে, তারাই হচ্ছে যুবক। এরপরে তিনি মুসলিম যুব সমাজের জন্য কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেটা একটু দেখব। তিনি বলছেন যে ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ, তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য কোনো ধর্ম নাই, দেশ কাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের আমরা মুরিদ যৌবনের। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। তাহাদিগকে সকল দেশের, সকল ধর্মের, সকল লোক সমান শ্রদ্ধা করে। এরপরে
পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পর হইয়াছে, তাহাকে ভাঙ্গিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। এই কথাটা দেখেন যে ধ্বংস অথবা ভেঙে ফেলা সবসময় কিন্তু নেগেটিভ না। যদি ধর্ম অট্টালিকাও হয়, মানে মসজিদও হয়, মন্দির কি রে স্যার কি নেটওয়ার্ক গেছে গা? যৌবনের গান প্রবন্ধের একেবারে শেষ পর্যায়ে, হ্যাঁ, তো শেষের দিকে তিনি বলছেন, যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পড়িবার উপক্রম করে, তাহাকে ভাঙ্গিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণেরই। অর্থাৎ যে ঘর আমরা আমাদের নিরাপত্তার জন্য তৈরি করি, আমাদের আরাম আয়েশের জন্য যে ঘর আমরা তৈরি করি, সেই ঘর যদি সংস্কারাতীত মানে সংস্কার করার মতো উপযুক্ততা হারিয়ে ফেলে, অনেক পুরনো হয়ে যায় এবং সেটা পরে যে কোনো সময় আমাদের মৃত্যুর কারণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ঘরটা ভেঙে ফেলা হচ্ছে দরকার এবং সেই সাহসটা তরুণদেরই আছে। তারপরে বলছেন, খোদার দেওয়া এই পৃথিবীতে নেয়ামত হইতে যে পৃথিবীর নেয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতেই করুক খোদা তাহা কবুল করিবেন না। অর্থাৎ আমরা জানি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খোদা মানুষকে অনেক ধরনের যোগ্যতা দিয়েছেন, সময় দিয়েছেন, বুদ্ধি, বিবেক, হ্যাঁ, সমস্ত কিছু দিয়েছেন। তো এগুলো দিয়ে নিজের জীবন, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, তারপরে পুরো মানব সভ্যতার জীবনকে বেটার করার চেষ্টা প্রত্যেকের করা উচিত। হ্যাঁ, যদি হাত গুটিয়ে, হ্যাঁ, উপাসনালয়ে সারাদিন খোদার কাছে মোনাজাত করে, কান্নাকাটি করে তার কাছে বেটার জীবনের জন্য মোনাজাত করা হয়, তাহলে খোদা সেটা কখনোই কবুল করবেন না। খোদা হাত দিয়েছেন বেহেশত এবং বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, ইহাই হোক তরুণের সাধনা। তো মানে আমাদের পৃথিবীটাকে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা সেক্টরকে সাজিয়ে পৃথিবীটাকে আমাদের মনের মতো করে গড়ে তুলব। মানে তরুণের এটাই হোক তরুণের সাধনা। অর্থাৎ প্রত্যেক তরুণের, বিশেষ করে মুসলিম যুব সমাজের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যে মুসলমান যুবকদেরকে বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের পৃথিবীটাকে আমাদের মনের মতো করেই গড়ে তুলব। তো আমার মনে হয় যৌবনের গান প্রবন্ধটার মূল ভাবটা আপনারা বুঝতে পেরেছেন। তিনি এখানে যৌবনের কর্তব্য, করণীয় সম্পর্কে অবগত করেছেন এবং যৌবনকে তিনি বয়সের ফ্রেমে বাঁধতে চান না। অর্থাৎ বয়সের বিবেচনায় যুবক নামের যে তকমা, যুবক নামের যে উপাধি, যুবক নামের যে ডেজিগনেশন, এই রাজমুকুটটা তিনি বয়সের ভিত্তিতে কাউকেই পরাতে চান না। যাদের মধ্যে সুনির্দিষ্ট যৌবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, তিনি তাদেরকেই যুবক বলতে চান, এবং যাদের মধ্যে বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, তিনি তাদেরকে বৃদ্ধ বলতে চান। এই হচ্ছে যৌবনের গান প্রবন্ধ। তো আপনারা এই যৌবনের গান, একটা কথা বলে রাখি, প্রবন্ধ থেকে, যেহেতু আমরা বলেছিলাম প্রবন্ধের বিষয় হচ্ছে একটা, হ্যাঁ, সেই হিসাবে প্রবন্ধ থেকে যেরকম প্রশ্নই হোক না কেন, মূলত হচ্ছে প্রবন্ধের মূল বক্তব্য বা মূল ভাব অথবা মূল সুর, এটাই হচ্ছে প্রবন্ধের থেকে প্রশ্ন।
অর্থাৎ আপনার যে ধরনের প্রশ্নই হোক না কেন আপনি প্রবন্ধের মূল বক্তব্যটাই লিখে দিবেন। এই হচ্ছে যৌবনের গান। এবার আমরা একটু ইয়েতে চলে যাব, গ্রামাটিক্যাল পার্টে চলে যাব। গ্রামাটিক্যাল পার্টে আপনারা দেখেন যে টপিকস নির্ধারণ করা আছে। একটা হচ্ছে বাংলা ভাষা ও বাংলা ভাষার উদ্ভব ও সাধারণ পরিচয়, আর একটা হচ্ছে বাংলা ধ্বনি ও বর্ণ পরিচয়, আর একটা হচ্ছে বাংলা বানান। বাংলা বানানের মধ্যে প্রমিত বাংলা বানান, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান। তারপরে হচ্ছে আপনার নত্যবিধান, সত্যবিধান, এরপরে সর্বশেষ পারিভাষিক শব্দ বা পরিভাষা, আমরা যেগুলিকে টার্মিনোলজিক্যাল ওয়ার্ড বলি, সেগুলোই হচ্ছে সর্বশেষ টপিক। তো এখান থেকে এই টপিকস গুলো মোটামুটি আমাদের পুরনো টপিকস, আমরা ইন্টারমিডিয়েট বিশেষ করে এসএসসি লেভেল থেকে এগুলো পড়েছি বিভিন্ন সময়, কিন্তু তারপরও এগুলো খুব ভাইটাল টপিকস হওয়ার কারণে এগুলো আপনাদেরকে এই লেভেলে এসেও পড়তে হচ্ছে। তো এখানে আমরা প্রথমত আজকে একটু দেখব বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান। হ্যালো, শুনছেন? জি স্যার। স্যার বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম। আমি যেহেতু সর্বপ্রথম এটা দিয়ে শুরু করছি, সেহেতু বুঝতে হবে এই টপিকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম। তো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মগুলো উদাহরণ সহ আলোচনার পূর্বে আমাদেরকে বানান সংক্রান্ত দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে বানানটা আসলে কি, দ্বিতীয়ত বাংলা বানানের নিয়ম থাকার প্রয়োজনীয়তা কোথায়। প্রথমত আমরা দেখব যে বানানটা কি, বানান কি বা বানানের সংজ্ঞা আমরা দুইভাবে উল্লেখ করতে পারি। একটা হচ্ছে এরকম যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ করাকে বানান বলে। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ করাকে বানান বলা যায়। আপনি দেখবেন কোন বানান শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ দিয়ে নেই, আবার কোন বানান শুধুমাত্র স্বরবর্ণ দিয়ে নেই। অর্থাৎ ব্যঞ্জন এবং স্বরবর্ণের সমন্বয়েই বানান হয়। এই জন্য আমরা বলতে পারি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ করাকে বানান বলা যায়। আরেকভাবে আমরা বলতে পারি যে আমরা যে বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক যে ধ্বনি অথবা হরফের মাধ্যমে একটা লিখিত রূপ দেওয়ার যে প্রয়াস বা চেষ্টা, সেটাকে আমরা বানান বলতে পারি। অর্থাৎ আমরা এই যে বাকযন্ত্র বলতে ফুসফুস, গলনালী, কণ্ঠ, তারপরে জিহ্বা, তারপরে ঠোঁট, তারপরে হচ্ছে দাঁত, মুখ গহ্বর, এই সবগুলো মিলেই হচ্ছে আপনার বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করি, এই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে লিখিত রূপ দেওয়ার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসটাই হচ্ছে বানান। তো আমরা দুইভাবে বানানকে একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করলাম। এই বানানের নিয়ম থাকা অপরিহার্য কেন? বানানের নিয়ম থাকা অপরিহার্য কেন, এই বিষয়টা সম্পর্কে আপনারা কম বেশি অবগত আছেন। একটা বানান একটা ভাষার শৃঙ্খলার সাথে একটা ভাষা পরিচালিত হওয়ার জন্য অভিন্ন বানান, হ্যাঁ, তারপরে যথার্থ বানান, সবার কাছে গ্রহণযোগ্য সর্বজন স্বীকৃত বানানের নিয়ম থাকা আসলেই জরুরি। কারণ এক একজন পাঠক, এক একজন লেখক যদি বানানগুলোকে এক এক রকম করে লিখেন, তাহলে প্রথমত হচ্ছে ভাষায় একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে, এক নাম্বার।
2 নাম্বার হচ্ছে অর্থের পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ দিই, দিন, দ রস্বইকার ধন্ত ন, দিন। দিন মানে হচ্ছে ডে, এই যে এখন যেটা চলছে। আর দ দীর্ঘইকার দন্ত ন, দিন মানে হচ্ছে দরিদ্র। সুতরাং উচ্চারণ এক হওয়া সত্ত্বেও বানান ভিন্ন হওয়ার কারণে অর্থ কিন্তু 2 রকম। সুতরাং আমরা যদি অভিন্ন বানান সবার কাছে একই অর্থ প্রকাশ করে এমন বানান রীতি প্রচলিত না থাকে, তাহলে বানানের অর্থ পরিবর্তন হয়ে যাবে। লেখক পাঠককে যেটা বুঝাতে চান সেটা বুঝাতে পারবেন না, পাঠকও সেটা বুঝতে পারবেন না। আর অনেকগুলো কারণে একটা অভিন্ন বানান রীতি থাকা খুবই জরুরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেন সালাম দিচ্ছেন? তো এখন আমরা চলে যাব প্রমিত বাংলা বানানের নিয়ম। প্রমিত বাংলা বানানের নিয়ম হচ্ছে 1992 খ্রিস্টাব্দে আপনি লিঙ্ক পান নাই? এক মিনিট। প্রমিত বাংলা বানানের নিয়ম। বাংলা একাডেমি হচ্ছে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1955 খ্রিস্টাব্দে তার যাত্রা শুরু করেছিল। 1955-তে নাম ছিল বর্ধমান। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম হয়েছে বাংলা একাডেমি। বাংলা ভাষা, সাহিত্য, বাংলা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো দেখাশোনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলা একাডেমি। তো এই প্রতিষ্ঠান বাংলা ভাষার বিশৃঙ্খলা দূর করবার জন্য সব পাঠকের কাছে, সব ভাষাভাষী মানুষের কাছে অভিন্ন বানান রীতি প্রবর্তন করবার জন্য সর্বজন স্বীকৃত, সবার কাছে গ্রহণযোগ্য বানান রীতি প্রবর্তনের জন্য 1992 খ্রিস্টাব্দে একটা কিছু বানানের নিয়ম তারা প্রবর্তন করেছিল। সেই বানানের নিয়মগুলোকে বলা হয় বাংলা একাডেমির প্রমিত বাংলা নিয়ম। এখানেও আমি একটা প্রসঙ্গক্রমে বলে রাখছি, আপনারা যদি বলা হয় বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মগুলো উদাহরণ সহ লিখো, এমন যদি হয় তাহলে আপনারা প্রথমত বাংলা একাডেমি কর্তৃক 1992 খ্রিস্টাব্দে সবার কাছে গ্রহণযোগ্য অভিন্ন বানানের স্বার্থে যে এরকম রীতি প্রবর্তন করেছিল, এই প্রেক্ষাপটটা আগে একটু বলে নেবেন। এরপরে বাংলা একাডেমির মানে প্রমিত বাংলা বানানের নিয়ম বা প্রমিত বাংলা বানান কাকে বলে, প্রমিত শব্দটাকে একটু ব্যাখ্যা করবেন। প্রমিত মানে হচ্ছে মানে অভিন্ন, হ্যাঁ, অর্থাৎ রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, দেশের প্রত্যেক প্রান্তের মানুষ অভিন্ন বানান কি করবে, অনুসরণ করবে। হ্যাঁ, অভিন্ন, তারপরে সর্বজন স্বীকৃত, সবার কাছে গ্রহণযোগ্য। প্রমিত শব্দটার এরকম অনেকগুলো অর্থ হতে পারে, মূল অর্থ হচ্ছে অভিন্ন বানান। তো এই প্রেক্ষাপটটা এবং সংজ্ঞাটা আগে দিয়ে নেবেন, তারপরে আপনি প্রমিত বাংলা বানানের নিয়মগুলো উদাহরণ সহ লিখবেন। তো উদাহরণ সহ লেখার ক্ষেত্রে আমরা নিয়মগুলো একটু উল্লেখ করতে চাই। যেমন কয়েকটা প্রধান প্রধান নিয়ম আমি একটু উল্লেখ করছি। যেমন তৎসম শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি বলছে যে সংস্কৃত থেকে শব্দগুলো যেই বানানে আমরা গ্রহণ করেছি ঠিক সেই বানানেই লিখতে হবে, কোনো ধরনের পরিবর্তন করা যাবে না।
আমরা জানি যে আমাদের ভাষায় যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে তৎসম শব্দ। তৎসম মানে তার সমান, তৎ মানে তার, সম মানে সমান, তার সমান মানে সংস্কৃতের সমান। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে কোনো ধরনের পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়। তো এই তৎসম শব্দগুলোর ক্ষেত্রে বাংলা একাডেমি বলছে যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। তবে সাথে একটা কন্ডিশন যোগ করা আছে দুইটা ব্যাপারে। একটা ব্যাপার হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত ভাষায় হ্রস্ব ইকার দিয়েও শুদ্ধ, দীর্ঘ ইকার দিয়েও শুদ্ধ, সেই শব্দগুলো আমরা শুধুমাত্র হ্রস্ব ইকার দিয়েই লিখব। যেমন পদবী, কিংবদন্তি, শ্রেণী, এই ধরনের শব্দগুলো। এরপরে হ্রস্বকার দীর্ঘকার দুইটাই যেখানে শুদ্ধ সংস্কৃত ভাষায়, সেই শব্দগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র হ্রস্বকার দিয়ে লিখব। হ্যাঁ, এটা একটা নিয়ম। তারপরে আরেকটা নিয়ম হচ্ছে ক, খ, গ, ঘ। হ্যাঁ, শব্দে যদি এই বর্ণগুলো থাকে, এই ধ্বনিগুলো থাকে, এর পূর্বের ম এর জায়গায় অনুস্বার বসাতে হবে। হ্যাঁ, যেমন ধরেন অহংকার, ক আছে অহংকার, কর আগে মোর জায়গায় অনুস্বার বসে গেছে, অহংকার। তারপরে ভয়ঙ্কর, শুভঙ্কর, হ্যাঁ, হৃদয়ঙ্গম, সংগঠন, এই শব্দগুলোতে দেখেন যে যেখানে যেখানে ক, খ, গ, ঘ এগুলো আছে, এর পূর্বে ম এর জায়গায় অনুস্বার বসাতে হবে। এটা হচ্ছে বাংলা একাডেমির বানানের একটা নিয়ম। তারপরে তারা বলছে যে আলি প্রত্যয়যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে সবসময় দীর্ঘ ইকারের পরিবর্তে হ্রস্ব ইকার হবে আলি প্রত্যয়যুক্ত। যেমন ধরেন সোনালী, রূপালী, বর্ণালী, হেয়ালি, খেয়ালি, হ্যাঁ, মিতালি, চৈতালি, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আলি যেখানে যে প্রত্যয় আছে এই প্রত্যয়যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে আপনি সবসময় হ্রস্ব ইকার লিখবেন। আমরা অনেক সময় সোনালী, বর্ণালী, রূপালী এগুলো দীর্ঘ ইকার দিয়ে লিখি। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী, অ্যাকর্ডিং টু বাংলা একাডেমি, আপনি যদি দীর্ঘ ইকার দিয়ে লিখেন তাহলে ভুল করবেন, হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। তারপরে তারা বলেছে যে নত্যবিধান এবং সত্যবিধানের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো মেনে চলতে হবে। অর্থাৎ নত্যবিধানের যে নিয়মগুলো, এই লাউড স্পিকার মিউট করেন না। জি, তো নত্যবিধান এবং সত্যবিধান এই দুইটা নিয়মও মেনে চলতে হবে। তাহলে এখানে আমরা বাংলা একাডেমির দুটো নিয়ম পেয়ে গেলাম। তারপরে তারা বলছে যে প্রতিবর্ণীকরণ। হ্যাঁ, প্রতিবর্ণীকরণে আরবির ক্ষেত্রে সিনের জায়গায় কি হবে, শিনের জায়গায় কি হবে, তারপরে ইয়ের ক্ষেত্রে আপনার এস এর জায়গায় দন্ত স হবে, এস এইচ এর জায়গায় তালব্য স হবে, তারপরে এস ডাবল এস আই ও এন এর জায়গায় তালব্য স হবে, হ্যাঁ, টি আই ও এন এর জায়গায় তালব্য স হবে। এগুলো হচ্ছে প্রতিবর্ণীকরণ। বললো যে ইউটিউব ঠিকই চলতেছে, ফেসবুক চলতেছে, কিন্তু এই ফাহিম, কিরে ভাই, তোর প্রত্যেকটা ক্লাসে তোর এরকম লাউড স্পিকার অন থাকে কেন? এর সমস্যা কি সব ক্লাসে? জি, কিরে ভাই, ভদ্রতা নাই বলাটা। হ্যাঁ, ঠিক আছে। এই আমি তো আমার তো অফ ছিল, আমি কোনো কথাই তো বলি নাই। তুই তোর কথার কারণে আমরা স্যারের কথা শুনতেছি না, এত জোরে চিল্লাচ্ছস রবি রবি বলি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরকম হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা সবাই এ ব্যাপারে একটু সচেতন থাকবো আর কি। হ্যাঁ, মিউট রাখবো। থ্যাংক ইউ। তো এই হচ্ছে বাংলা একাডেমির প্রধান প্রধান নিয়মগুলো। আপনারা বাংলা একাডেমির যে নিয়ম প্রবর্তন করেছে, কেন করেছে, এটার প্রেক্ষাপটটা আগে একটু লিখবেন, তারপরে উদাহরণ সহ এই নিয়মগুলো লিখবেন যদি পরীক্ষায় এ ধরনের কোনো প্রশ্ন হয়।
এরপর আমরা নত্যবিধান সত্যবিধানের যে নিয়মগুলো, এখানে প্রথমত আমরা দেখবো যে নত্যবিধান আসলে কাকে বলে। একটা জিনিস প্রথমে আমরা ক্লিয়ার করব, সেটা হচ্ছে বাংলা ভাষার যে ১৬ লক্ষ শব্দ, হ্যাঁ, এই ১৬ লক্ষ শব্দের মধ্যে প্রায় 50% বলা হচ্ছে, ৪৪% শব্দ হচ্ছে তৎসম শব্দ। তো বাংলা ভাষায় তৎসম শব্দ ছাড়া আর কোন শব্দে দন্ত ন এবং মূর্ধন্য ণ ব্যবহার হয় না। এটা আমরা প্রথমত ক্লিয়ার হয়ে যাব যে ১৬ লক্ষ শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে শুধুমাত্র ৪৪% যে তৎসম শব্দ, এই তৎসম শব্দের ক্ষেত্রেই দন্ত ন এবং মূর্ধন্য ণ ব্যবহারের প্রয়োজন পড়ে, অন্য কোথাও দন্ত ন মূর্ধন্য ণ ব্যবহার হয় না। এখন এই ৪৪% শব্দের মধ্যে অর্থাৎ তৎসম শব্দগুলোর মধ্যে কোথায় কোথায় মূর্ধন্য ণ ব্যবহার হবে, এই নিয়মটাই হচ্ছে নত্যবিধান। আপনি যদি কোথাও প্রশ্নের সম্মুখীন হন, যেমন আমি যদি আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করি, মৌখিক পরীক্ষায় জিজ্ঞেস করি নত্যবিধান কাকে বলে, আপনি যদি কোথাও লিখিত আকারে আপনাকে এই উত্তরটা করতে হয়, নত্যবিধানের সংজ্ঞা দিতে হয় বা নত্যবিধান কাকে বলে এটার উত্তর করতে হয়, তাহলে আপনি বলবেন যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। ঠিক তেমনি ভাবে সত্যবিধান মানে মূর্ধন্য স হচ্ছে ব্যবহারের নিয়মকেই সত্যবিধান বলে। তো নত্যবিধান এবং সত্যবিধানের এই বানানগুলো বা এই নিয়ম আমাদের অনেক পুরনো, সবসময় আমরা ইন্টারমিডিয়েটও আপনারা পড়েছেন এই নিয়মগুলো। যেমন ধরেন নত্যবিধানের আমি কয়েকটা নিয়ম উল্লেখ করছি। ট বর্গীয় ধ্বনির পূর্বে, হ্যাঁ, মূর্ধন্য ন হয়। ট বর্গীয় কোনো বানানে যদি ট বর্গীয় ধ্বনি থাকে, এই ট বর্গীয় ধ্বনির পূর্বে দন্ত ন এবং মূর্ধন্য ণ ব্যবহারের যদি প্রয়োজন মানে প্রসঙ্গ আসে, তাহলে আপনি মূর্ধন্য ণ ব্যবহার করবেন। যেমন ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন ইত্যাদি। তারপরে রি র স এর পরে, রি র এবং মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। যেমন ধরেন বর্ণনা, তারপরে ভাষণ, ভীষণ, হ্যাঁ, মরণ, তৃণ, ঋণ, বর্ণ, এই শব্দগুলোর ক্ষেত্রে। এরকম নত্যবিধানের বেশ কয়েকটা ৫-৭টা নিয়ম আছে। তারপরে কিছু কিছু বানানের ক্ষেত্রে সব সময় স্বভাবতই মূর্ধন্য ন হয়। আপনারা জানেন যে চাণক্য, মাণিক্য, বেণু, বীণা, কণিকা, লবণ, গণ, এ ধরনের শব্দগুলোর ক্ষেত্রে। তাহলে আমি এখানে একটা প্রথমত ক্লিয়ার করেছি যে ন, মূর্ধন্য ন সাধারণত তৎসম শব্দে ব্যবহার হয়। এখন তৎসম শব্দের বানানে কোথায় কোথায় মূর্ধন্য ন ব্যবহৃত হবে, ওই নিয়মটাই হচ্ছে নত্যবিধান। তৎসম শব্দের বানানে কোথায় কোথায় মূর্ধন্য স ব্যবহার হবে, সেই নিয়মটাই হচ্ছে সত্যবিধান। আপনারা একটু কষ্ট করে, গুগল আছে, ইউটিউব আছে, বিভিন্ন বাজারের বইগুলো আছে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আছে, এখান থেকে এই নিয়মগুলো একটু দেখে নেবেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। তাহলে আমরা নত্যবিধান, সত্যবিধান এবং বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা দেখব যে বাংলা ভাষার উদ্ভব এবং সাধারণ পরিচয়। আমার আরেকটা ক্লাস আছে, আরো 2টা ক্লাস আছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। বাংলা ভাষার উদ্ভব এবং সাধারণ পরিচয়। পৃথিবীতে ৩,৫০০-এর উপরে ভাষা প্রচলিত আছে বর্তমানে। এই ভাষাগুলোর মধ্যে ৪র্থ বৃহত্তম মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, অর্থাৎ ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ৪র্থ বৃহত্তম। তাহলে নিঃসন্দেহে আমাদের ভাষাটা অনেক বড় একটা ভাষা এবং অনেক সমৃদ্ধ একটা ভাষা। এই বাংলা ভাষা সহ পৃথিবীতে যত ভাষা আছে, এই ভাষাগুলো কয়েকটা ভাষা গোষ্ঠী থেকে উৎপত্তি হয়েছে, মানে তার যাত্রা শুরু করেছে। তো
ইন্দো ইউরোপীয় নামক একটা কল্পিত ভাষা গোষ্ঠী, যেটা ইউরোপ থেকে আমাদের ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো ইউরোপের ভাষা থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত ভাষাগুলো এই কল্পিত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে জন্ম লাভ করেছে। তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীটার উপস্থিতি ছিল খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে, মানে যীশু খ্রিস্টের জন্মের আরো 5000 বছর পূর্বে ইন্দো ইউরোপীয় একটা ভাষা গোষ্ঠী ছিল। সেই ভাষা গোষ্ঠী থেকে কেন্তুম, শতম, তারপরে এইভাবে বিবর্তনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দীতে বাংলা ভাষা তার নিজস্ব রূপ পরিগ্রহ করেছে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম শতাব্দীতে বাংলা ভাষা তার নিজস্ব রূপ পরিগ্রহ করেছে। এখানে আমরা বাংলাদেশি মানুষ যারা, পশ্চিমবঙ্গে সুনীতি কুমারের মতটাকে বেশি গ্রহণ করা হয়, আর আমরা বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করি। তো আমি জাস্ট কিছু হিন্টস আপনাদেরকে দিয়ে দিলাম যে বাংলা ভাষাটা কিভাবে উদ্ভব হয়েছে এবং কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা তার নিজস্ব স্ট্রাকচারটা তৈরি করেছে, সেই পর্যন্ত বর্ণনাই হচ্ছে এই বিষয়টা। কয়েকজন ওয়েটিং আছে স্যার, একটু ওয়েট করতে বলুন স্যার, মানে কি নেটওয়ার্কের প্রবলেমের কারণে বের হয়ে গেছে। জি, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করি। সাহিত্য অংশ থেকে একটা ছোট গল্প পোস্টমাস্টার, একটা প্রবন্ধ সেটা হচ্ছে যৌবনের গান। আমি প্রবন্ধ এবং ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য আলোচনা করে এই প্রবন্ধ এবং ছোট গল্পটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো প্রবলেম থাকে আপনারা নেক্সট ক্লাসে একটু উল্লেখ করবেন। তাহলে সাহিত্য অংশ থেকে দুইটা জিনিস। জি স্যার, আমাদের ক্লাসটার কোনো গুগল ক্লাসরুম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই? গুগল ক্লাস তো ক্রিয়েট করেছি, আপনাদেরকে ইয়ে দিয়েছি তো, পান নাই? আমরা স্যার অন্য সেমিস্টার তো এখন আমাদের স্যার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাসরুমে কিছুতে ইনভাইট করা হয় নাই তো। তো স্যার কখন ক্লাস হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানতেছি না আর কি। হ্যাঁ, ওই যে সিআর রাকেশের যেহেতু এই ক্লাসটা নেই, সেই হিসাবে একটু ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাহমুদ, যিনি ওনার একটা নাম, 2টা নম্বর আমার কাছে থাকার কারণে আমি যে নম্বরে তার হোয়াটসঅ্যাপ নেই ওই নম্বরে ইনফরমেশন গুলো দিয়েছি। এইসব মিলিয়ে একটু গ্যাপ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনাদের ক্লাস ক্রিয়েট করেছি এবং তাদের হোয়াটসঅ্যাপে আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে গুগল ক্লাসের পাসওয়ার্ড কিন্তু দিয়েছি, ক্লাস কোড যেটা সেটা দিয়েছি। তো যাই হোক, না পেলে আমি আবার আজকে একটু দিয়ে দিব আপনারা ক্লাসে। আমাদের ওখানে দিয়ে দিলে তো হয়তো আমরা তৃতীয় সেমিস্টারের ছাত্র। গুগল স্যার গুগল ক্লাসরুম ওটা স্যার পাঁচটি রিসার্চ ওই আপনার ওই জি সুইট দিয়ে স্যার ওটাতে স্যার একটা ইভেন্ট স্যার অ্যাড হলে কি এটা কাউন্ট? বুঝতেছি না স্যার। ভার্সিটির ইমেল দিয়ে ওইটাতে জয়েন করা যাইতেছে না। তাহলে আপনারা স্যার আমাদের যে ক্লাসরুমটা পার্সোনাল ইয়ে দিয়ে মেইল দিয়ে জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল স্যার জয়েন হয়েছে। এখন স্যার প্রবলেম হচ্ছে স্যার, প্রত্যেক স্যারে বলে যে পার্সোনাল দিয়ে তোমরা যদি অ্যাড হও এটা বল না, এটা স্যার গ্রহণযোগ্য হবে নাকি নাকি অনেক ভার্সিটি কমেন্ট আছে এরকম বলছিলাম যে আমরা নাকি। এর বাইরে গ্রামাটিক্যাল পার্ট থেকে আরো একটা দুইটা বিষয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব। আপাতত যেগুলো করেছি সেগুলোর উপর আপনারা প্রস্তুতি নিয়ে ফেলেন। স্যার জি বলেন। আমাদের সেমিস্টার থেকে স্যার ওমর আছে স্যার, ওকে